করছি হেলেন মুরহাউসের লেখা মৃত্যু নিবাস। আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস। রাতে ডিনারে বসে মেয়েকে নিজের লেখা নির্জন দ্বীপের সেই এক শৃঙ্গ প্রাণীর গল্পটা শোনাচ্ছিল মার্থা। ছোট্ট রুবি খাচ্ছে আর চোখ গোল গোল করে শুনছে। এখনো নিজের হাতে খেতে শেখেনি মেয়েটা। মার্থাকেই এখনো তাকে খাইয়ে দিতে হয়। কিন্তু মার্থা জানে মেয়েটাকে এই বয়স থেকেই স্বাবলম্বী তৈরি করতে হবে। এ ব্যাপারে মিসেস স্টকওয়েলের উপদেশটা মেনে চলছে সে। মিসেস স্টকওয়েল তাকে বলেছে রুবিকে এখন থেকেই নিজের হাতে খাবার আর সম্পূর্ণ একা ঘরে শোয়াবার ব্যবস্থা করতে হবে। আজ রাত থেকেই সেটা প্রয়োগ করবে বলে স্থির করেছে মার্থা। রুবির জন্য এখন আলাদা ঘরের ব্যবস্থা করে রেখেছে ও। ওর পাশের ঘরটাকেই রুবির ঘর বানাবে বলে মনে মনে ঠিক করলো মার্থা। গতরাতে শিউ যে ঘরে শুয়েছিল এখন থেকে রুবি ওই ঘরেই শোবে। রাতের খাওয়া দাওয়ার পাট চুকলে মার্থা রুবির খাটটাকে ওর জন্য নির্দিষ্ট করে রাখা ঘরে ঢুকিয়ে আনলো। রুবির ঘরের দেওয়ালগুলোকে রং বেরঙের ওয়ালপেপার দিয়ে মুড়ে দিয়েছে মার্থা। ওর খাটের মাথার দিকে ছোট্ট টেবিলটার ওপর একটা থার্মোমিটার রেখে দিল, যা থেকে টেম্পারেচারের আপ ডাউন কতখানি হচ্ছে বোঝা যাবে। পশ্চিম ইউরোপীয় দেশগুলোর সব বাড়িতেই থার্মোমিটার রাখার রেওয়াজ আছে। ফায়ারপ্লেসের চিমনির দিকের দেওয়াল জুড়ে টাঙিয়ে দিল একটা এনলার্জ করা ফটোগ্রাফ, যেটা শিউ তুলেছিল এখানে আসার পর। ছবিতে দেখা যাচ্ছে রুবিকে কোলে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে মার্থা। এই বাড়িতে এসেই তোলা হয়েছিল ছবিটা। রাত 8টার মধ্যে মেয়ের ঘর পুরো সাজিয়ে ফেলল মার্থা। রুবির প্রিয় নাইট লাইট, ওর প্রিয় টেডি বিয়ার সব কিছু নিখুঁতভাবে সাজিয়ে রাখল। রুবি প্রথম প্রথম আপত্তি করছিল, কিন্তু যখন দেখল ঘরে ওর প্রিয় জিনিস সব কিছুই রয়েছে তখন আর আপত্তি জানালো না। ঘরের আলো নিভিয়ে ওর প্রিয় নাইট লাইটটা জ্বালিয়ে দিতেই কৃত্রিম চাঁদ আর তারার আলোয় ভরে গেল ঘরটা। গোলকটা ধীরে ধীরে ঘুরছে আর সেই সঙ্গে ঘরের দেওয়ালে দেওয়ালে ঘূর্ণায়মান হয়ে চলেছে কৃত্রিম চাঁদ আর তারার আলো। বালিশের পাশে রাখা টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে একসময় ঘুমিয়ে পড়ল রুবি। মার্থা নিশ্চিন্ত হলো। যাক, একা একা নতুন ঘরে রুবির কোনো অসুবিধে হচ্ছে না। সিঁড়ি দিয়ে নিচের ডাইনিং রুমে চলে এলো মার্থা। সারাদিন কেটে যায় গল্প লেখা আর ঘরের অন্যান্য কাজে, তাই নিউজ পেপার পড়ার সময় নেই বললেই চলে। এখন যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ সে ডাইনিং টেবিলে বসে আজকের খবরের কাগজটা পড়েই কাটিয়ে দেবে, এটাই স্থির করল সে। ডাইনিং রুম আর কিচেনের মাঝখানের দরজাটা বন্ধ করে বড় একটা হাই তুলে মার্থা এসে বসল বিশাল অ্যান্টিক টেবিলটায়। সারাদিনে এটাই বেস্ট সময় নিউজ পেপার পড়ার। গত সপ্তাহে বলতে গেলে তার কাগজই পড়া হয়নি। উফ, কতদিন তার মানে সে বাইরের জগতের খবর থেকে বঞ্চিত ছিল। একটা চেয়ার নিয়ে তাতে বসে পড়ে আজকে নিউজ পেপারটা খুলে পড়তে শুরু করলো মার্থা। কতক্ষণ খবরে ডুবে গিয়েছিল ওর মনে নেই, তাই প্রথমটায়ও শব্দটাকে তেমন আমল দেয়নি। হয়তো শব্দটা অনেকক্ষণ ধরেই হচ্ছিল, ওর অবচেতনে ওর কানেও আসছিল, কিন্তু মগজে ধরা পড়েনি। কিন্তু এবার ও সজাগ হয়ে উঠল। দোতলা থেকে, ওর ঠিক ওপরের ঘরটা থেকে কিসের একটা শব্দ হচ্ছে যেন। প্রথমটায় বুঝতে পারেনি মার্থা,
এবার বুঝতে পারল শব্দটা জুতো পায়ে কারোর হাঁটার, আর তা আসছে রুবি যে ঘরে ঘুমোচ্ছে সেই ঘর থেকে। কারণ রুবির ঘরটা একেবারে ওর মাথার ওপরেই, দোতলায়। বুঝতে পেরেই মার্থার হাত থেকে পড়ে গেল কাগজখানা। রুবির ঘর থেকে ও কার হাঁটার আওয়াজ আসছে? ও কিসের শব্দ? খটখট করে চোখ তুলে ওপরে সিলিংয়ের দিকে চাইল মার্থা। শব্দটা তখনও হয়ে চলেছে, যেন কেউ ভারী ভারী পা ফেলে ঠিক ওপরের ঘরটায় ঘুরে বেড়াচ্ছে। শব্দটা এত জোরে হচ্ছে যে একতলা থেকেই শুনতে পাচ্ছে মার্থা। এ বাড়িতে নতুন নতুন আসার পর থেকেই রাতে ঘুম যখনই ভেঙে যেত মার্থার, নানা রকম শব্দ কানে আসত ওর, যেসব শব্দ শিউয়েরও কানে এসেছে। ও একটু হয়তো বেশিই ভীতু, তাই চাইছিল না মার্থা এখানে থাকুক। কিন্তু মার্থার কোনো কিছুতে ভয় নেই। সে জানে পুরোনো দিনের বাড়িগুলো এরকম নানা রকম অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়। এই নিয়ে খামোখা চিন্তা করে লাভ নেই। কিন্তু এখন যেটা ও শুনছে তা তো শুনে মনে হচ্ছে রীতিমতো কেউ যেন পাইচারি করছে ওর ঘরে। তারপরেই মার্থার মনে পড়ল, ও হো, রুবির ঘরের মেঝে তো কাঠের ফ্লোরবোর্ডের তৈরি। হতে পারে কোনো একটা তক্তা হয়তো ঢিলে ঢালা হয়ে গেছে, তাই কোনোভাবে ওরকম খটখট শব্দ হচ্ছে। কিন্তু আচমকা এবার ভয়ানক চমকে উঠল মার্থা। এবার এবার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছে ও। বিস্ময় হা করে সে চেয়ে রইল ওপরের সিলিংয়ের দিকে। ওর ঠিক মাথার ওপর, একেবারে মাথার ওপর হচ্ছে সেই শব্দ। এক চুল আর এদিক ওদিক নয়। কেউ যেন পা চেপে চেপে কাঠের ফ্লোরবোর্ডগুলো মারিয়ে ক্রমশ এগোচ্ছে। মাঝখানে আবার থেমে গেল সেই শব্দ, কিন্তু তা ক্ষণিকের জন্য। তারপরই আবার শুরু হলো সেই খট খট শব্দ। না, কিছু একটা ব্যাপার আছেই, তাকে দেখতেই হবে সেটা কি। চেয়ার ছেড়ে উঠে পড়ল মার্থা। একবার রুবির ঘরে ঢুকে দেখতেই হবে কিসে ওরকম ভাবে শব্দ হচ্ছে। ব্লাডি রিডিকিউলাস, নিজের মনেই কারোর উদ্দেশ্যে গাল পাড়তে পারতে মার্থা দোতলার সিঁড়ির কাছে চলে এলো। ওদিকে তখন রুবির ঘরে সেই শব্দটা হয়েই চলেছে। মাঝে মাঝে থামছে, আবার শুরু হচ্ছে নতুন উদ্যমে। উপরে নিশ্চয়ই কেউ আছে, মনে মনে বলে উঠল মার্থা। কিন্তু কে থাকবে? চারদিক থেকে বন্ধ বাড়িতে কে কিভাবে ঢুকবে? সিঁড়ির নিচ থেকেই এবার চেঁচিয়ে বলে উঠল মার্থা, ওপরে কে আছো? কিন্তু কোথাও থেকে কারো সাড়া এলো না। ওদিকে তখনও হয়েই চলেছে সেই রহস্যময় শব্দটা। ফায়ারপ্লেসের একটা জ্বলন্ত কাঠ হাতে নিয়ে নিল মার্থা। আগ্নেয়াস্ত্রহীন বাড়িতে এটাই একমাত্র ভালো অস্ত্র হতে পারে। জ্বলন্ত কাঠটাকে নিয়ে মার্থা সিঁড়ি দিয়ে উঠতে লাগলো উপরে। ভয়ের চাইতেও বেশি মাত্রায় টেনশন হচ্ছে মার্থার। উপরের ঘরে কে রয়েছে, কে থাকতে পারে তা ধারণায় নেই ওর। কিন্তু ওর একটাই এখন চিন্তা যেটা রয়েছে তা হলো আগন্তুক যেন ও রুবির কোনো ক্ষতি না করে। প্রয়োজনে ওর হাতের এই জ্বলন্ত কাঠই ওর প্রতিরোধের অস্ত্র হয়ে উঠবে। নিশ্চয়ই কোনো সময় ওর অসতর্কতায় বাড়ির দরজা খোলা পেয়ে অন্য কেউ ভেতরে ঢুকে পড়ে লুকিয়েছিল এতক্ষণ। কিন্তু যাই হোক, যেই ঢুকুক, সে কি এরকম শব্দ করে নিজের উপস্থিতি জানান দেবে? দেখা যাক। রুবির ঘরের দরজার সামনে চলে এলো মার্থা। অবাক হয়ে দেখল মেয়ের ঘরের দরজা ভেজানো। বাইরে থেকে ঘরের দেওয়ালে বেবি নাইট লাইটে কৃত্রিম চাঁদ তারার আলোর মায়াবী খেলাও দেখতে পাচ্ছিল সে। কি
রুবির ঘরের দরজা খুলে গেল কি করে? বিস্ময়ে সীমা রইল না মার্থার। কে খুলল? হাওয়ায় খুলে গেছে নাকি? দরজার হাতলে হাত রেখে ধীরে, অতি ধীরে দরজার পাল্লাটা পুরো খুলে দিতে লাগলো মার্থা। ওর হার্টবিট এখন এত জোরে হচ্ছে যে নিজের কানেই শুনতে পাচ্ছে তা। না জানি ঘরে কোন মূর্তিমান চোর বা ডাকাতকে দেখবে ও এখনই। ঘামে ভিজে গেছে সর্বাঙ্গ, গাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে টস টস করে। চোখ দুটো ভয়ার্ত কিন্তু সতর্ক। একসময় পুরো খুলে দিল সে দরজাটা। পুরোনো দিনের দরজাটা ভারী শব্দ করে খুলে গেল। বুক চিরে মনে হলো যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। স্বস্তির শ্বাস। ঘরে কেউ নেই, ঘর যথারীতি ফাঁকা। রুবি পরম নিশ্চিন্তে বিছানায় ঘুমোচ্ছে। পরিষ্কার বোঝা গেল তার কানে কোনো আওয়াজই যায়নি। দরজার গোড়াতেই জ্বরের মতো দাঁড়িয়ে রইল মার্থা। বেবি লাইট নাইটটা নিজের খেয়ালে যান্ত্রিকভাবে ঘুরেই চলেছে, আর দেওয়ালে দেওয়ালে চলছে আলো ছায়ার নীরব খেলা। শব্দটাও ততক্ষণে থেমে গিয়েছে। কোথাও এখন আর কোনো শব্দ নেই। সন্তর্পণে পা ফেলে রুবির ঘরে ঢুকলো মার্থা। ভালো করে ওর ঘরটা পরীক্ষা করে দেখে নিল। তারপর বেরিয়ে এসে ঢুকলো পাশের ঘরে। রুবির ঘরের এক কোণে ছায়ার মতো দাঁড়িয়ে একটা বীভৎস মূর্তি যে তাকে নিঃশব্দে লক্ষ্য করছে তা টেরও পেল না মার্থা। পাশের ঘরে এসে ঢুকলো সে। এই ঘরটাই ও নিজের বেডরুম হিসেবে ব্যবহার করবে বলে ঠিক করেছে, কিন্তু সেখানেও কিছু দেখতে পেল না সে। এমনকি দুই ঘরের দুই বাথরুমে ঢুকেও ভালো করে দেখে নিল, কেউ লুকিয়ে নেই তো। কিন্তু একটা পিঁপড়েও দেখতে পেল না সে। দোতলায় ছোট যে আর একটা বক্স রুম ছিল সেটাকেও তল্লাশি করতে বাদ রাখলো না মার্থা, কিন্তু সেখানেও কাউকে দেখা গেল না। ঘরগুলোর ওয়ার্ড্রোবগুলো প্রত্যেকটা খুলে খুলে দেখল, কিন্তু না, কিছুই কোথাও নেই। দোতলা থেকে নেমে আসবার আগে রুবির ঘরটা আরও একবার ভালো করে দেখে নিল মার্থা। এমনকি ওর ঘরের দরজা টেনে দিয়ে যখন সিঁড়ি দিয়ে নেমে আসছে তখনও একবার ঘাড়ের ওপর দিয়ে দোতলার প্রশস্ত ল্যান্ডিংটার দিকে তাকিয়ে দেখে নিল। না, কেউ নেই কোথাও। সিঁড়ি দিয়ে নামবার সময় মার্থার পা দুটো তখনও সমানে কাঁপছিল। কোনো রকমে একতলায় নেমে এসে আবার সবগুলো ঘর, এমনকি কনজারভেটরি রুমটাও পরীক্ষা করে দেখল। দেখে নিশ্চিন্ত হলো যে সদর দরজা এবং কনজারভেটরি রুমের দরজা বন্ধই আছে ভেতর থেকে। বাইরের কারোর আসার সম্ভাবনাই নেই। হাতের জ্বলন্ত কাঠটাকে আবার ফায়ার প্লেসে গুঁজে দিয়ে টেবিলে এসে বসলো মার্থা। কুড়িয়ে নিল টেবিলের নিচে পড়ে থাকা নিউজ পেপারটা। না, পড়ায় এখন আর মন বসবে না। যে উৎসাহ নিয়ে ও আজকের কাগজটা নিয়ে বসেছিল তা ইতিমধ্যে অনেকখানি মিইয়ে গেছে। বুকটা এমন চমকে গেছে যে এখনো দপদপ করছে। এখন সে সটান নিজের ঘরে গিয়ে ঘুমিয়েই পড়বে। কিন্তু পরক্ষণে নিজের মনে সাহস আনলো এই ভেবে যে ওপরে গিয়ে তো কিছুই দেখতে পেল না সে। যে শব্দটা হচ্ছিল সম্ভবত তা ফ্লোরবোর্ডের আলগা হয়ে যাওয়া কোনো কাঠের তক্তার শব্দ। তবে তার এত নার্ভাস হয়ে পড়ার কারণ কি? নার্ভাসনেসটা কাটাতে হবে। এত সামান্য কিছুতে ভয় পেলে চলবে না তার। রান্নাঘরে এসে ঢুকলো মার্থা। গরম এক কাপ চা বানালো। ডাইনিং টেবিলে বসে চা পান করলো। তারপর আবার ফিরে এলো দোতলায়। সবসময় কান সজাগ রেখেছে কখন আবার কোনো শব্দ ওর কানে আসে কিনা। কিন্তু নিজের ঘরে বিছানায় এসে না শোয়া পর্যন্ত
আর কোনো শব্দই তার কানে এলো না। দোতলা ল্যান্ডিং ধরে নিজের ঘরে আসবার আগে একবার দেখে নিল রুবির ঘরটা। না, রুবি যথারীতি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কোথাও কোনো অসুবিধে নেই। গোটা ব্যাপারটাই আসলে ফালতু একটা ব্যাপার ছিল। কাঠের আলগা তক্তার শব্দ, একটা কাঠের পাল্লাকে তার এত ভয়, তাহলে বাকি জীবন কিভাবে একা একা থাকবে সে? নিজের মনেই লজ্জা পেল মার্থা। বিছানায় এসে পিঠ ঠেকাবার আগে তার মনে পড়ল এই বাড়িটা নিয়ে আসলে শিউ তাকে অনেক কথা শুনিয়ে গেছে। তার ওপর আজ মিসেস স্টকওয়েলও এরকমই একটা কথা তাকে পরোক্ষভাবে শুনিয়ে গেছে। সেগুলোই হয়তো অবচেতনভাবে কাজ করছে তার মনের ওপর। কিন্তু এটা তো ঠিক, এ বাড়িতে যখন থেকে সে একা থাকতে শুরু করেছে তখন থেকেই তার সবসময় মনে হয় কেউ যেন তাকে অলক্ষ্যে থেকে লক্ষ্য করছে। অদৃশ্য কেউ বা কারা যেন সবসময় ওর প্রত্যেকটা গতিবিধি নজর করছে। এমনকি এই কিছুক্ষণ আগেও যখন পুরো দোতলাটা সার্চ করতে উঠেছিল তখনও সেই একই রকম অনুভূতি হচ্ছিল। মনে হতেই নিজের মনেই শিউরে উঠল মার্থা। ধুত তোর, আবার এসব কি আবোল তাবোল ভাবছে সে। না, শিউ আর মিসেস স্টকওয়েল তাকে ভালোই ভয় পাইয়ে দিয়ে গেছে। একাকী থাকবে যে যে সারা জীবন, তাকে লোকের কথায় এত ভয় পেলে চলবে না। এখন থেকে সে আর কারোর কথাকে পাত্তা দেবে না। নিজের মনে বল আনতে হবে তাকে। বিছানায় পিঠ ঠেকাবার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল মার্থা। বিছানার পাশে বেড লাইটটা জ্বলতেই থাকলো। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।